রূপার ঘুম ভাঙতেই সে নিজেকে বিছানায় আবিষ্কার করলো। আশেপাশে তাকিয়ে বুঝলো এটা ওর নিজের রুম। রূপার রুম থেকে বেরিয়ে আসতেই দেখলো সবাই সোফায় বসে আছে। রূপার আম্মু রান্নাঘরে রান্না করছেন, মাহি এটা সেটা এগিয়ে দিচ্ছে। রূপা ঘড়ির দিকে তাকিয়ে অবাক হলো, এতটা সময়ও ঘুমিয়েছে? গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল, তারপর আর কিছু মনে নেই। সাজ্জাদ কোথায়? সাজ্জাদ বারান্দায় বসে অফিসের বিষয় ম্যানেজারকে বুঝিয়ে দিচ্ছে। মাতিম রূপাকে দেখেই বলল, ভাবি আসেন, এখানে বসেন, একা একা ভালো লাগছে না। মাতিমের কথা শুনেই মাহি রান্নাঘর থেকে বেরিয়ে রূপার পাশে এসে দাঁড়ালো। মাতিম মাহিকে দেখেই বলে উঠল, আরে বেআইন থাকতে আমরা কেন বোরিং হচ্ছি, বেআইনে আসেন। মাহি মনে মনে প্রচুর খুশি, এই প্রথম কারোর প্রতি তার এত পাগলামো। রূপা মাহির চোখের দিকে তাকালো। মাহি গিয়ে মাহাতিমের পাশে বসে পড়ল। মাহাতিম একবার আর চোখে আরিয়ান চাচ্চুর দিকে তাকালো। আরিয়ান নিজের মোবাইলের দিকে তাকিয়ে কিছু একটা করছে। মাহাতিম একটু দূরত্ব রেখে বসে বলল, ভাবি আপনিও আসেন না। রূপা ওদের থেকে দূরে সোফায় বসলো। আরিয়ান একবার রূপার দিকে তাকিয়ে হাসলো, বিনিময় রূপাও হাসি দিল। মাহাতিম রাগী দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকালো। বেটা এই জন্যই এখনো সিঙ্গেল, এত সুন্দর একটা মেয়ে বসে আছে, কয়েকটা কথা বলবে তা না। মাহাতিম রূপার দিকে তাকিয়ে বলল, ভাবি আপনাদের বাসাটা ঘুরে দেখান তো। রূপা কিছু বলার আগে মাহি বলল, আমি দেখাই। রূপা তুই জিজুকে ডেকে নিয়ে আয়। রূপা মাথা নেড়ে উঠে গেল। মাহাতিম চেয়েছিল এই দুইজনকে একা রেখে যেতে, যেন ওদের মধ্যে কথাই হয়। মাহাতিম আরিয়ান চাচুকে বলল, তুমি এখানে বসে কি করবে, তুমিও চলো। আরিয়ান মাথা নেড়ে উঠে দাঁড়ালো। মাহি হেসে ওদের নিয়ে বাসা ঘুরিয়ে ছাদে গেল। ছাদে বিভিন্ন ধরনের ফুল গাছ আর খুব সুন্দর রং করা ছাদ। আরিয়ান ছাদ দেখে হেসে বলল, ছাদের যত্ন নেয় কে? আর এই ছাদের রংটা কে করেছে? ছাদের যত্ন নেয় রূপা, আর এই রং আমি করেছি। মাহাতিম মাহির অনেক প্রশংসা করল, কিন্তু আরিয়ান কিছু বলল না। সে যেন এক গভীর ধাঁধার মধ্যে পড়ে গেছে। এই মাহি কে? এত মিল কেন তার প্রেয়সীর সাথে এই মেয়ের? মাহির সাথে খুব ভাব হয়ে গেছে মাহাতিমের, এক কথায় বন্ধুত্ব। মাহাতিম রূপাদের ছাদ থেকে দূরে দাঁড়ালো। দূরে ছাদের রেলিং এর উপর উঠে বসে আছে একটা মেয়ে। হ্যাঁ, মাহাতিম ঠিক দেখেছে, মেয়ে এটা। চুল বাতাসে উঠছে, কেমন উদাসীন হয়ে বসে আছে। যদি পড়ে যাই। মাহাতিমের দৃষ্টি খেয়াল করে মাহিও তাকালো। মাহি তাকিয়ে কিছুটা রাগী সুরে বলল, এ বেয়াদব মেয়ের মৃত্যুর ভয় ডর নেই। রাত বেড়াতে চুল ছেড়ে রেলিংয়ের উপর বসে আছে। মাহাতিম মুগ্ধ হয়ে বলল। চিনো তুমি মেয়েটিকে? মাহি ব্রু কুঁচকে মাহাতিমের দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, হুম। মেয়েটা এভাবে কেন বসে আছে? আপনি কি জিজ্ঞেস করে আসুন, কারণ আপনিও এখানে আছেন, আমিও এখানে আছি। ওর মনের খবর আমি কিভাবে জানবো? সারাদিন টই টই করে ছেলেদের মতো পোশাক পরে সারা এলাকা ঘুরে বেড়াবে, আর রাত হলে রেলিংয়ে এসে সুইসাইড করার প্ল্যান। মেয়েটা কি সত্যি সুইসাইড করবে? আমি কিভাবে জানবো? তুমি তো বললে চিনো। মাহি কিছু বলার আগেই আরিয়ান বলল। মেয়েটা সুইসাইড করবে না। মাহাতিম অবাক হয়ে বলল। তুমি কিভাবে জানলে? আরিয়ান কিছু বলল না, আকাশের দিকে তাকিয়ে হাসলো। এমন কত কত দিন আরিয়ান রেলিংয়ের উপরে বসে তার প্রিয়সীকে তারাদের মাঝে খুঁজে বেরিয়েছে। আজ এক যুগ পেরিয়ে গেছে, কিন্তু তার কাছে মনে হয় এই তো সেই দিন। এক ছাদে বসে হাতে হাত রেখে তারা গুনেছে। তার প্রেয়সী তাকে এমনভাবে মায়ে জড়িয়ে নিয়েছে, অন্য কোনো নেশা আজও তাকে ছুঁতে পারেনি। আজ হঠাৎ এই ঝড়ের বেগে মাহি আসলো। কি এই মাহি? মাহি সম্পর্কে সব জানতে হবে। সাজ্জাদ কথা শেষ করে পিছন ফিরে দেখে রূপা দাঁড়িয়ে আছে। কখন আসলে? যখন আপনি কথা বলায় ব্যস্ত। তোমাকে খুব সুন্দর লাগছে। রূপা কিছু বলতে গিয়ে থেমে গেল, নিজের দিকে তাকালো। সাজ্জাদ রূপার হাত ধরে আয়নার সামনে দাঁড় করালো, নিজে রূপার পিছনে দাঁড়ালো। রূপার মাথা সাজ্জাদের ঘাড় অবধি। রূপা আয়নার দিকে তাকিয়ে বলল, আপনি তো আমার থেকে সুন্দর। সাজ্জাদ হেসে বলল,
গায়ের রঙে কি আসে যায় বলো? তুমি জানো তুমি কত কিউট মায়াবী। আমি একদমই কিউট নই। বলেই হাসলো রূপা। সাজ্জাদ রূপার দিকে ফিরে বলল, হ্যাঁ আমি জানি আপনি অনেক কিউট, আর শাড়িতে তো আরও অনেক বেশি কিউট লাগে। 5.5 হাইট, শ্যানবর্ণ গায়ের রং, ঘন কালো কেশ, টানা টানা মায়াবী চোখ, পাতলা ঠোঁট, আর তা দেখে মাতাল এক যুবক। বলে হাসি দিয়ে রূপার দিকে তাকালো। রূপা ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে সাজ্জাদের দিকে। সাজ্জাদ আর কিছু বলার আগেই রূপা রুম থেকে বেরিয়ে গেল। রূপার যাওয়ার দিকে তাকিয়ে কপালে আঙুল দিয়ে স্লাইড করে হাসলো সাজ্জাদ। রূপার মুখ দেখেই মাহি জিজ্ঞেস করলো। কি হয়েছে? রূপা মাথা নেড়ে বলল, কিছু না। তাহলে এত লজ্জায় এমন লাল কেন হয়ে আছিস? ঘুম থেকে উঠেছি তাই এমন। সবাই বসে রাতের খাবার খেয়ে নিল। আজ মাহি এখানেই থাকবে। সবাই খুব ক্লান্ত, তাই আজকের মতো নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়ল। রূপার রুমে এসে নিজের কিছু জিনিস নিয়ে অন্য রুমে যত্ন করে রেখে আসলো। শাড়ি চেঞ্জ করে সালোয়ার কামিজ পরলো। সাজ্জাদ বিছানায় বসে রূপার দিকে তাকিয়ে আছে। রূপা সব কাজ শেষ করে গিয়ে বসলো। সাজ্জাদ ও রূপার পিছু পিছু বারান্দায় গেল। রূপা সাজ্জাদকে দেখে বলে উঠল, আমার ঘুম আসছে না, আপনি ঘুমিয়ে পড়ুন। তাহলে চলো গল্প করি। আজ নয়, অন্যদিন। আজ হয়তো আপনি ক্লান্ত। সাজ্জাদ গিয়ে রূপার পাশে দাঁড়ালো। আপনি এখনো বলবেন না? আপনি এত কিছু কিভাবে জানলেন? আমার বউয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি খবর না রাখি তাহলে আমি কেমন স্বামী? তুমি এখন আমার একটা অংশ রূপা। আমি তোমার অতীত জানতে চাই না, অতীতে তোমার মনে কে ছিল জানতে চাই না। আমি শুধু চাই তোমার বর্তমান ভবিষ্যৎ শুধু আমাকে ঘিরেই হোক। এইভাবে ওদের মাঝে অনেক কথা হলো। প্রায় রাত 2টা। রূপা উঠে দাঁড়ালো। চলুন ঘুমানো যাক। সাজ্জাদ মাথা নেড়ে সম্মতি জানালো। রূপা রুমেই যেতেই সাজ্জাদ সামনে বাগানের দিকে তাকালো। একটা ছায়া দেখা যাচ্ছে। সাজ্জাদ হেসে রুমে চলে গেল। মাহাতিম আবার ছাদে চলে আসলো। বার কয়েক ওই ছাদের দিকে তাকালো না, কেউ নেই। মন খারাপ করে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। ঘুম আসছে না। নতুন কোথাও আসলেই এমনটা হয় মাহাতিমের। পিছন থেকে মাহি বলে উঠল, এত রাতে আপনি ছাদে? মাহাতিম চমকে তাকালো মাহির দিকে। মাহির হাতে ধোয়া ওঠা কফির মগ। মাহাতিম মাহির দিকে তাকিয়ে বলে উঠল, তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না। তাহলে চলো গল্প করি। মাহি হেসে মাথা নেড়ে এগিয়ে গেল। নিজের হাতে কফিটা মাহাতিমের দিকে এগিয়ে দিল। মধ্যরাতে পাশাপাশি বসে গল্প করছে দুইজন যুবক যুবতী। মাহাতিম মাহিকে জিজ্ঞেস করলো, তোমার বাসায় কে কে আছে? ভাই, ভাবি, আম্মু আর আমি। আঙ্কেল? মাহি মলিন মুখে বলে উঠল, আব্বু 5 বছর আগে হার্ট অ্যাটাক করে মারা যান। তোমার আর কোনো বোন নেই? সাথে সাথে মাহির মুখে অন্ধকার নেমে আসলো। আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আছে। মাহাতিম মাহির দিকে তাকালো। চোখের জল চিকচিক করছে মাহির। উনি কোথায়? দূর আকাশের তারা হয়ে গেছে। কথাটা বলতেই মাহির কণ্ঠ কেঁপে উঠল। মাহি বসা থেকে উঠে রেলিং এর উপরে গিয়ে বসলো। মাহাতিম নিষেধ করলো। মাহি শুনলো না। মাহি আকাশের দিকে তাকিয়ে বলল, আমি আমার বোনকে অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলা হয়নি। আমি বলার আগেই আমার বোন আমাদের ছেড়ে চলে গেছে। বলেই ফুপিয়ে কেঁদে উঠল। মাহাতিম কি বলবে বুঝে উঠতে পারল না। এখন নিজের গালেই থাপ্পড় বসাতে ইচ্ছে হচ্ছে। কেন এসব জিজ্ঞেস করতে গেল সে? মাহি অনেক সময় পর নিচে আসলো। রেলিং ঘেঁষে নিচে বসলো। চোখ বন্ধ করে কখন যে ঘুমিয়ে গেল বুঝতেই পারল না। মাহাতিম মাহির দিকে তাকিয়ে বুঝলো ঘুমিয়ে গেছে। সে ডাকতে গিয়েও ডাকলো না। মাহির পাশে বসা রেলিং হেলান দিয়ে নিজেও চোখ বন্ধ করে নিল। সকাল সকাল সুমোর ঘুম ভেঙে গেল। সে গায়ে ওড়না জড়িয়ে ছাদে উঠে আসলো। ছাদে এসেই নজর গেল রেলিংয়ের দিকে। মাহাতিম ঘুমিয়ে আছে। ওর কাঁধে মাথা রেখে গলা জড়িয়ে ঘুমিয়ে আছে মাহি। সুমাইয়া হাঁ করে ওদের দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে ওদের দিকে এগিয়ে গেল। ঝুঁকে ওদের মুখের দিকে তাকালো। গভীর ঘুমে তলিয়ে আছে ওরা। সুমাইয়া নিজের পিছে কারোর উপস্থিতি বুঝতে পেরে তাকালো। নাদিমকে দেখেই চিৎকার মারলো। নাদিম অবাক হয়ে সুমাইয়ার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে?
সুমাইয়ের চিৎকার শুনে ওদের ঘুম ভেঙে গেল। মাহাতিব মাহির দিকে, মাহতিব এর দিকে তাকিয়ে নিজেদের এত কাছে দেখেই আরো জোরে চিৎকার মারলো। সুমাইয়া আর নাদিম আবার ওদের দিকে তাকালো। মাহি লাফ দিয়ে দাঁড়িয়ে গেল, লজ্জায় মাথা নিচু করে বলে উঠল, সরি, রাতে কখন ঘুমিয়ে গেছি বলতে পারি না। সুমাইয়া মুচকি হেসে বলল, এত হাইপার হওয়ার কিছু নেই, সমস্যা নেই, সুন্দর লাগছিল। বলেই হেসে উঠল মাহি। মাহি বিড়বিড় করে বলল, তুমি যেমনটা ভাবছো তেমন কিছু না। মাহাতিব মাথা চুলকে ছাদ থেকে নেমে গেল। সুমাইয়া হেসে বলল, আমি কি ভাবছি? মাহি লজ্জায় মাথা নিচু করে আর চোখে নাদিমের দিকে তাকালো। নাদিম হেসে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, সব বুঝলাম, কিন্তু তুমি কেন এত লজ্জা পাচ্ছ? সুমাইয়া বলে উঠল, আপনি এত কিছু বুঝবেন না, এটা বুঝতে হলে আপনাকে কারো প্রেমে পড়তে হবে। তাহলে আজ থেকে আমি বরং আমার বেআইনের প্রেমে পড়ে যাই। মাহি হেসে বলল, নাদিম ভাই, আপনি বরং এটাই করেন। বলেই ছাদ থেকে নেমে গেল। রূপার নাস্তা টেবিলে সাজিয়ে সবাইকে ডেকে নিল। রুমে এসে সাজ্জাদকে ডাকতেই সাজ্জাদ রূপার দিকে তাকিয়ে বলল। তোমাকে খুব সুন্দর লাগছে। রূপা সাজ্জাদের দিক থেকে মুখ ফিরিয়ে বলল, টেবিলে আসেন সাজ্জাদ। হাসলো। রূপা লজ্জা পেয়ে সেটা দেখে। বিকালে নাদিম বলল সবাই মিলে ঘুরতে যাবে ওদের গ্রামের বাড়িতে। আমি যেতে পারবো না, আম্মু বলেছে চলে যেতে। আমি আন্টির সাথে কথা বলে নেব। কাল চলে আসবো। মাহি চলো ঘুরে আসা যাক। মাহি খুশি হয়ে রাজি হয়ে গেল। রূপার শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মাহিও শাড়ি পরবে। সুন্দর করে দুইজন শাড়ি পরে নিল। রূপার নীল শাড়ির সাথে নীল চুড়ি, খোপা করা চুল, হালকা মেকআপ, বেশ সুন্দর লাগছে। রূপা বের হতেই ওর আম্মু বলল, মাশাল্লাহ, কারণ নজর না লাগে। আন্টি, আপনার এটা আরও আগে বলার দরকার ছিল, এখন তো দেরি হয়ে গেছে। সবাই ওর দিকে তাকাতেই মাহাতিব বলে উঠল, না মানে ভাইয়ের তো নজর লেগে গেছে তাই বললাম। সবাই হেসে উঠল। সাজ্জাদ রূপার পিছনে গিয়ে ওর খোপা এক টানে খুলে দিল। রূপার রেগে তাকিয়ে বলল, এটা কি করলেন আপনি? সাজ্জাদ রূপার আরো কাছে গিয়ে বলল, তোমাকে খোলা চলে সুন্দর লাগে, শাড়ির সাথে খোলা চলে খুব মানায়। রূপা কিছু বলতে গিয়েও বলল না। সবাই মিলে বেরিয়ে পড়লো গ্রামের উদ্দেশ্যে। সোহা ভাবি থাকলে আরো ভালো হতো। আপু, দুলাভাইকে নিয়ে সকালেই চলে এসেছে। আস্তে আস্তে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। এখন আর গ্রাম আগের মতো ভাঙাচোরা জায়গা নেই, সব শহরের মতো পাকা রাস্তা। সাজ্জাদরা আসতেই রূপার মামার সাথে কুশলাদি বিনিময় করলো। রূপা মামা মামি সাজ্জাদকে খুবই পছন্দ করেন। সবাইকে শরবত দেয়া হলো। রূপার 3 মামাই আজ বাড়িতে ছিলেন। তারা জানতেন না রূপারা আজ আসবে। সবার জন্য সারপ্রাইজ ছিল এটা। রূপার মামি সাজ্জাদ কি খাবে, কি পছন্দ করে সব জিজ্ঞেস করা শুরু করলেন। রূপার মামিদের আপ্যায়ন দেখে আরিফ বলে উঠল, ভাই, মনে তো হচ্ছে আজ আর আমার কোনো পাত্তা নেই এই বাড়িতে। আমি বরং এক কোনায় বসে থাকি। সাজ্জাদ হেসে বলল। তুমি পুরাতন হয়ে গেছো। মাহাতিব মাছ থেকে বলে উঠল, আজও শ্বশুর বাড়ি পেলাম না, আর মামা শ্বশুর বাড়ির আপ্যায়নের আশা করা বিলাসিতা। মাহাতিব এর কথা শুনে আরিফ হেসে বলল, ছোট ভাই, আশেপাশে এত সুন্দর সুন্দর বিয়ান নিয়ে ঘুরেও শ্বশুর বাড়ির ঠিকানা পাচ্ছ না, সো স্যাড। মাহাতিব মুখ ভার করে মাহিরের দিকে তাকিয়ে বলল, অন্য বেটার বইয়ের ওপর নজর দেই না ভাই। নাদিম পাশ দিয়ে যাওয়ার সময় এই কথা শুনে বলে উঠল, ভাই, অন্য কারো হওয়ার আগেই নিজের করে নাও। মাহাতিব নাদিমের কথা হেসে উড়িয়ে দিল। নিজের চাচ্চুর ভালো লাগার মানুষকে কিভাবে নিজের করবে। আরিয়ান সবাইকে নামিয়ে গাড়ি নিয়ে চলে গেছে। ওর অফিসে কাজ পড়ে গেছে। সোহার রূপার সাজ্জাদকে একটা রুম দেখিয়ে বলল ফ্রেশ হয়ে নিতে। মাহি আর সুমাইয়ার নাহিদার রুমে গেল। নাদিম নিয়ে গেল মাহাতিমকে। রূপার রুমে প্রবেশ করেই হোঁচট খেয়ে পড়ে যেতে নাই। সাজ্জাদ 2 হাতে যত্ন করে কোমর ধরে বাঁচিয়ে নেয় পড়ে যাওয়ার থেকে। রূপা দাঁড়িয়ে সাজ্জাদকে ধন্যবাদ জানিয়ে ফ্রেশ হতে যায়। ওয়াশরুমে ঢুকেই রূপা চোখে মুখে বেশি করে পানি দেয়।
সাজ্জাদ ওর আশেপাশে থাকলে কেমন যেন একটা অজানা অনুভূতি হয়। সাজ্জাদ ওর কাছে আসলে বুকের ভিতর কেউ হাতুড়ি পিটানো শুরু করে। ওর সব কিছু এলোমেলো হয়ে যায়। সাজ্জাদ বিছানায় বসতেই ওর আম্মুর ফোন আসে। ফোন রিসিভ করে কানে ধরতেই সুবর্ণা বেগম সাজ্জাদকে বলে উঠল, আহনা বিয়ে করে বউ নিয়ে এসেছে। সাজ্জাদ অবাক হয়ে বলে উঠল, সত্যি? তোমরা কাল চলে এসো। আচ্ছা। রূপা ওয়াশরুম থেকে বের হয়ে সাজ্জাদকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আহানা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে? সাজ্জাদ আর রূপা বাড়িতে প্রবেশ করলো। ওদের পেছন পেছন সোহা, আরিফ, মাহাতিম, সুমাইয়া। ওদের এত জলদি আসতে দেখে সবাই একটু অবাক হলো। সাজ্জাদ ওর আম্মুর দিকে তাকিয়ে রূপার হাত ধরে উপরে চলে গেল। রূপা আর চোখে টেবিলের দিকে তাকালো। আহনাব বসে খাবার খাচ্ছে নিজ মনে। ওর পাশে সুন্দর করে বসে আছে মৌ। রূপা হাসলো। সাজ্জাদ রুমে এসেও রূপার হাত ছাড়লো না। মাহাতিম ব্যাগ নিয়ে এসে সাজ্জাদের রুমে রেখে গেল। সাজ্জাদ রূপাকে বিছানায় বসিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ওর হাতে শাড়ি ধরিয়ে ফ্রেশ হতে পাঠালো। রূপা ফ্রেশ হয়ে আসতেই সাজ্জাদ ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, খুব সাবধান, আহানাপের আশেপাশে যাবে না। মুখে কখনো বিশ্বাস করবে না। প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার দরকার নেই। রূপা শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল। আপনি টেনশন করবেন না, শান্ত হয়ে বসুন। সাজ্জাদ রূপাকে নিজের কাছে নিয়ে বলে উঠল, তোমার কোনো ক্ষতি হোক আমি কখনো চাই না। আমার কিছু হয়ে গেলে আমি বাঁচব না। আমার বেঁচে থাকা মৃত মানুষের মতো হয়ে যাবে। আমার কিচ্ছু হবে না। তারপরও সাবধানে থাকা প্রয়োজন। আমি মুখে খুব ভালো করেই চিনি। রূপা নিচে গিয়ে সবার সাথে দেখা করলো। আমিনা বেগম কাল রাতে দরজা বন্ধ করেছেন, এখনো রুম থেকে বের হচ্ছেন না। রূপা আমিনা বেগমের রুমে গিয়ে কয়েকবার কড়া নাড়ল। রূপা কণ্ঠ শুনে উনি দরজা খুলে দিলেন। সবাই অবাক হলো। রূপা হেসে ওনার কাছে গিয়ে বলে উঠল, নিচে চলুন। ওই কাল নাগিনী মেয়ে যেন আমার সামনে কখনো না আসে। রূপা আমিনা বেগমের দিকে তাকালো। চোখ মুখ অস্বাভাবিক লাল হয়ে আছে। হয়তো সারা রাত কান্না করার জন্য খুব বেশি কষ্ট পেয়েছেন। রূপা আমিনা বেগমকে মানিয়ে নিচে নিয়ে আসলেন। নিচে খাবার নিয়ে আসলো। আমিনা বেগমকে সোফায় বসিয়ে খাবারের প্লেট নিয়ে বসতেই মৌ ওর হাত থেকে খাবার প্লেট নিয়ে গেল এক ঝটকায়। রূপার রেগে তাকাতেই মৌ একটা ঘা জ্বালানো হাসি দিয়ে বলে উঠল, বাহ, নিজের আয়াতে নিয়ে নিচ্ছি সবাইকে। নিজের দিকে খেয়াল দাও, আমার জিনিস আমি দেখে নিতে পারি। রূপার রেগে বলে উঠল, সারা রাত কোথায় ছিলে? এখন সরে দাঁড়াও। মেজো আম্মু তোমার মুখও দেখতে চাচ্ছে না। এতই যদি এই মহিলার প্রতি ভালোবাসা থাকে তাহলে সাজ্জাদকে কেন বিয়ে করলে? আহনাফকে করে নিতে পারতে। রূপা মৌয়ের হাত থেকে প্লেট নিয়ে বলে উঠল। আমি তোমাদের মতো নির্লজ্জ নই। দূর থেকে সুবর্ণা বেগম সবটা খেয়াল করলেন। মৌ সাপের মতো ফুসফুস করতে করতে রূপার পিছু গেল। রূপা নিজ হাতে আমিনা বেগমকে খাইয়ে দিলেন। সুবর্ণা বেগম এসে রূপার মাথায় হাত বুলিয়ে আমিনা বেগমের হাতে হাত রেখে বুঝালেন সবটা কষ্ট হলেও মেনে নিতে। বাড়ির কেউ এই বিয়েতে রাজি নয়, তাতে আহানাপের কিছু যায় আসে না। সোহা আর রূপা মিলে দুপুরে রান্না করছে। সাজ্জাদ বার কয়েক রান্নাঘরে উকি মারল। মাহাতিম সোফায় বসে ছিল, হেসে বলে উঠল, কি ভাই, বাইরে থেকে এসে রান্নাঘরে উঁকিঝুঁকি কেন মারছো? সাজ্জাদ ধরা খাওয়া চোরের মতো এদিকে ওদিকে তাকিয়ে বলল, কই বেশি দেখিস তুই? আমি তো কফি নিতে এসেছি। মাহাতিম রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলল, বড় ভাবি, ভাই আপনাকে বলেছে রুমে যেতে। সোহা একবার সব কিছুর দিকে তাকিয়ে বলল, কিভাবে যাব? এখনো তো কিছুই করা হয়নি। মাহাতিম হাত দিয়ে চুলগুলো পিছনে ঠেলে ভাব নিয়ে বলল, দেবর আছে কিসের জন্য? আপনি যান, আমি আর রূপো ভাই মিলে সবটা দেখে নিচ্ছি। সোহা একবার রূপার দিকে তাকালো। রূপা তো রান্নার কিছুই পারে না, তাও মাথা নেড়ে বলল, যাও, আমি পারবো। সম্পর্কে সোহা বড় হলেও বয়সে রূপার থেকে 2 বছরের ছোট। এই কয়েকদিনে সোহা রান্না খুব ভালো শিখে গেছে। সোহা চলে যেতেই মাহাতিম সাজ্জাদকে ডাক দিয়ে নিচে
কেটে পড়ল। সোফায় গিয়ে বসতেই ওর মোবাইলে একটা মেসেজ আসলো, কয়েকটা ছবিও। মাহাতিম দেখে নাদিম ওর আর মাহির একসাথে অনেকগুলো ছবি পাঠিয়েছে, যেখানে মাহাতিম মাহিকে ছাদে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আবার গ্রামের বাড়িতে হাত ধরে নামাচ্ছে, একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। একটা ছবি মাহাতিমকে দেখে হাসলো। মাহি মুগ্ধ হয়ে মাহাতিমের দিকে তাকিয়ে আছে আর মাহাতিম হাসছে। মাহাতিম ছবিগুলো কেটে দিতে গিয়েও কাটলো না। নাদিমের কাছে ফোন দিল। রূপা সাজ্জাদকে দেখে বলল, আপনি এখানে কেন? সাজ্জাদ রূপার কথাই পিঠে বলে উঠল। কফি নিতে এসেছি। ও। সাজ্জাদ আর চোখে রূপার দিকে তাকালো। বেচারি কিছুই রান্না করতে পারছে না, মুরগি একদম পুড়ে ফেলছে, গরুর মাংস লাগিয়ে ফেলেছে। সাজ্জাদ রুমের দিকে তাকিয়ে বলল, তুমি কি এর আগে কখনো রান্না করোনি? রূপা মন খারাপ করে বলল, না। সাজ্জাদ রূপার কথা শুনে অবাক হয়ে বলল, তারপরও রান্না করো কেন এসেছো? শিখতে তো হবে। কিভাবে শিখবে শুনি? এখন তো সব পড়ে যেত, আর তোমার অন্য সামলাও, আগুন ধরে যাবে। প্রথম রান্না করতে এসেছে, সব গোলমাল হয়ে যাচ্ছে। সাজ্জাদ রূপার দিকে রেগে তাকাতেই রূপা বলে উঠল, সোহার কাছ থেকে শিখে নিতাম, কিন্তু সোহা তো তরকারি কাজে রুমে গেছে। সাজ্জাদ রূপার কাছে গিয়ে গ্যাস কমিয়ে দিল। রূপাকে সামনে দাঁড় করিয়ে সাজ্জাদ সব রান্না করছে আর রূপাকে বোঝাচ্ছে। রূপার হার্টবিট বেড়ে যাচ্ছে, কেমন এক অজানা অনুভূতি হচ্ছে। সাজ্জাদের বুকে ওর মাথা বারবার লেগে যাচ্ছে। রূপা দূরে যেতে নিলেই সাজ্জাদ হাত ধরে টেনে আরো কাছে নিয়ে আসছে আর বুঝাচ্ছে। রূপা চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিল। আহনাব বাড়ির থেকে এসে রান্নাঘরে সাজ্জাদের আওয়াজ শুনে অবাক হলো। রান্নাঘরে না চাইতেও উকি দিয়ে ওর মাথা গরম হয়ে গেল। রূপার পেছনে সাজ্জাদ তরকারি রান্না করছে, কিন্তু দেখে মনে হচ্ছে সাজ্জাদ রূপাকে জড়িয়ে ধরে আছে। আহনাব রেগে হাত মুষ্টিবদ্ধ করে বড় বড় পা ফেলে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল। সামনে যা পাচ্ছে তাই ভাঙা শুরু করেছে। সারার রুমে কাজ ভাঙা। ভয়ে মৌ এক কোণায় চুপটি মেরে দাঁড়িয়ে আছে। সবকিছু ভেঙে ধপ করে বসে মাথায় হাত চেপে বসে পড়ল। মৌ এক পা এগিয়ে যেতেই কাচের টুকরো ঢুকে গেল ওর পায়ে। পা ধরে দেখে রক্ত আসছে। মৌ ব্যথায় আর্তনাদ করে উঠল। আহারা ফিরেও তাকালো না। মৌ পা থেকে কাচ চোখ বন্ধ করে বের করে নিল। ব্যথায় চোখ দিয়ে পানি ঝরছে। আহনাব হেসে বলে উঠল, এতটুকু ব্যথায় এত যন্ত্রণা হচ্ছে, আর আমার যে মন পুড়েছে, হৃদয় রক্তকরণ হচ্ছে, অসম্ভব যন্ত্রণা হচ্ছে। মৌ রেগে বলে উঠল, এইটা তোমার কাছে এতটুকু ব্যথা মনে হচ্ছে? তুমি জানো কত রক্ত বের হচ্ছে? আর বাহিরে এমন কি হয়েছে যে রুমটা একদম শেষ করে দিলে? আহনাব মৌয়ের হাত ধরে টেনে রুম থেকে বের করে দরজা লাগিয়ে দিল। মৌ রাগে ফুঁসতে ফুঁসতে সুমাইয়ার রুমে গেল। সুমাইয়া মৌকে দেখে খুবই বিরক্ত হলো। এখানে কি? এভাবে কেন বলছো সুমাইয়া? আমি তোমার ভাবি। সুমাইয়া তাচ্ছিলের সুরে বলল, এখন কি খুশিতে কোলে নিয়ে বসে থাকবো? তুমি রেগে যাচ্ছ কেন? আপনার এই বেশি বোঝার স্বভাবটা ঠিক করে নেন, আর আমার রুমের আশেপাশে না আসলে খুশি হব। কিন্তু আমি তো ভেবে নিয়েছি এখন এই রুমেই থাকবো। সুমাইয়া রেগে রুম থেকে বেরিয়ে গেল। সবার খাবার খাওয়ার জন্য টেবিলে বসে আছে। আজ রূপা রান্না করেছে শুনে সুবর্ণা বেগম খুব খুশি হলেন, আদি চৌধুরীও। আহনাবের আব্বু চুপচাপ বসে আছে। আমিনা বেগম আসেননি। আরিয়ান চাচু সাজ্জাদের সাথে অফিসের বিষয়ে কথা বলছে। সোহা আর রূপা সব বেড়ে দিচ্ছে। আহনাব মৌকে নিয়ে নেমে আসলো। মৌয়ের সাথে কেউ সহজে কথা বলে না। আহনাব নিজের পাশে মৌকে বসালো। রূপা আর চোখে তাকালো। আদি চৌধুরী, রূপা আর সোহা কেউ বলল বসে পড়তে। সোহা আরিফের পাশে বসলো আর রূপা মাহাতিমের পাশে। সাজ্জাদের পাশে বসে আছে ওর আম্মু, আরেক পাশে বসে আছে আরিয়ান। আহনাব রূপাকে দেখিয়ে দেখিয়ে মৌকে এটা সেটা এগিয়ে দিচ্ছে। মাছের কাঁটা বেছে দিচ্ছে, পানি এগিয়ে দিচ্ছে। মাহাতিম ইচ্ছে করে পানি নিতে গিয়ে মৌয়ের প্লেটে পানি ফেলে দিল। সরি ইস, একদম বুঝতে পারিনি।
মৌ রেগে বলে উঠল, দেখো, তুমি ওটা ইচ্ছে করে ফেলেছো তাই না? একদম না ভাই, এত এত এগিয়ে দেওয়ার কি আছে, খাইয়ে দে তাইলে হয়। আহনাব একবার রূপার দিকে তাকালো। মাহাতিম এটা সেটা রূপার প্লেটে দিচ্ছে আর বলছে, বেশি করে খান ভাবি, দিন দিন শুকিয়ে যাচ্ছেন। সাজ্জাদ একবার মাহাতিমের দিকে তাকিয়ে আবার আহনাবের দিকে তাকালো। সাজ্জাদ মাহাতিমের কাহিনী দেখে হাসলো। এই মাহাতিমের মাথায় আসলে কি ঘুরছে? দেখো, রান্না তুই করছিস তাই না? সাজ্জাদ কিছু না বলে হাসলো। মৌকে রাগে ফুঁসতে দেখে মাহাতিম বলে উঠল। ঘরে সাপ ঢুকছে। সুমাইয়া ভয়ে পা উপরে তুলে নিল। মাহাতিম, এটা কেমন ধরনের বেয়াদবি? সত্যি আব্বু, দেখো ফুসফুস শব্দ শোনা যাচ্ছে। মাহাতিমের এই কথা শুনে সবাই হেসে উঠল আর মৌ হাত মুষ্টিবদ্ধ করে নিল। সবার সামনে ওর এত বড় অপমান। আগে এই মাহাতিমকে দেখে নিবে, তারপর রূপাকে। সবাই খাবারের অনেক প্রশংসা করলো। তা দেখে মৌয়ের রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। সবাই খাবার শেষ করে যেতেই সোহা আর রূপা সব গুছিয়ে নিল। রূপা কাপড় আনার জন্য ছাদে আসতেই পেছন থেকে দরজা বন্ধ করে গেল। রূপা ভয়ে পেছন ফিরে দেখে আহনাব ছাদের দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে ওর সামনে। আহনাবকে দেখেই ঘৃণায় চোখ ফিরিয়ে নিল রূপা। কাপড় হাতে নিয়ে আহনাবকে পাশ কাটিয়ে দরজার কাছে আসতেই রেগে বলে উঠল, ছাদের দরজার তালা কেন? এটা কেমন ধরনের অসভ্যতামি? চাবি দাও। আহনাব বাঁকা হেসে চাবি হাতের আঙ্গুলে নিয়ে বলল, তোমাদের মতো মেয়েরা কতটা নিচে নামতে পারে? এক ভাই থেকে প্রতিশোধ নিতে আরেক ভাইকে বিয়ে করে নিলে, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিলে। তোমাদের মতো মেয়েদের থেকে আর কি এই বা আশা করতে পারি? পারলে চাবি কাছে এসে নিয়ে যাও। রূপা রেগে আহনাবের সামনে এসে বলল, চাবি দাও। এই বাড়ি ছেড়ে চলে যাও। এটা আমার স্বামীর বাড়ি, বাড়ির লোকজন দেখলে বিষয়টা খারাপ দেখাবে। চাবি দাও বলছি। আহনাব রূপার গাল শক্ত করে চেপে ধরে বলে উঠল, আজ এই সব কিছুর জন্য তুই দায়ী। তোর জন্য আমার ভাই নেই, তাও ক্ষমা করে অপমান করে নিতে চেয়েছিলাম, আর তুই আমার সব থেকে প্রিয় ভাইকে বিয়ে করে শত্রু বানিয়ে দিলি। তোর জন্য আমার আম্মু আমার দিকে তাকায় না। সব তোর জন্য হয়েছে, আমি তোকে ছাড়বো না। ব্যথায় রূপার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। রাগে আহনাবকে ধাক্কা দিয়ে নিচ থেকে সরিয়ে আহনাবের গালে পরপর 4-5টা থাপ্পড় বসিয়ে রাগে আহনাবের গলার চেপে ধরে বলে উঠল, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তোমার ভাইয়ের মৃত্যুর জন্য তোমার ভাই নিজেই দায়ী। যদি সে এতটাই মান সম্মান বুঝতো তাহলে রাস্তায় কলেজের গেটে মেয়েদের বিরক্ত করতো না, বাজেভাবে গায়ে হাত দিতে চাইতো না, মেয়েদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাতো না। তোমার নিজের বোনের দিকে যদি কোনো ছেলে বাজেভাবে তাকায়, বাজে কথা বলে, নোংরাভাবে হাত দেয়, তুমি কি করতে? আমি কাকে কি বলি? তুমি নিজেও একজন নোংরা মানসিকতার লোক। আর আমার প্রতিশোধের ইচ্ছে থাকলে না, প্রতিশোধ নেওয়ার অনেক মাধ্যম ছিল। তোমার মায়ের সাথে তুমি নিজের সম্পর্ক নিজেই নষ্ট করেছ। আহনাব রাগে দাঁতে দাঁত চেপে কিছু বলতে গেলেই রূপা বলে উঠল, চাবি দিবে নাকি হাত পা ভেঙে কাঁধে ঝুলিয়ে দিব? তুমি আমার রাগ সম্পর্কে ভালো করেই জানো। আহনাব রূপার দিকে চাবি এগিয়ে দিল। রূপা চাবি নিয়ে আহনাবের সামনে গিয়ে বলে উঠল, লজ্জা থাকলে আমার সামনে মাথা উঁচু করে কথা বলবে না। সম্পর্কে আমি তোমার বড় ভাবি, সম্মান দিলে সম্মান পাবে। কতদিন এই সম্পর্ক টিকে থাকবে দেখব। সবাই তোমার মতো না। রূপা দরজা খুলতেই সাজ্জাদকে দেখে অবাক হলো। আপনি? অনেকক্ষণ হয়েছে ছাদে এসেছো, রুমে যাচ্ছ না তাই দেখতে আসলাম। একটু কাজ ছিল তাই। হাতে তালা চাবি? রূপা জোরপূর্বক হেসে বলল, ছাদ তালা দেওয়ার জন্য। ছাদে তো আমরা তালা দিই না। আসলে আমি তো জানতাম না, সমস্যা নেই, নিয়ে যাচ্ছে। আজ না হয় তালা দিয়ে যাই। রূপা বাঁকা হেসে বলল, দেন তাহলে আপনি নিজ হাতে। বিনিময়ে সাজ্জাদও হেসে ছাদ তালা দিয়ে রূপাকে নিয়ে নেমে গেল। রূপা হেসে ছাদের দিকে তাকালো। আহনাব এখনো ছাদে। রূপা মনে মনে বলে উঠল, ছাদে বসে বসে হাওয়া খাও, অনেক শখ জেগেছিল না, শখ মিটাও। মৌ হাতে কিছু একটা নিয়ে এদিকে ওদিকে তাকালো, তারপর রূপার রুমের সামনে ঢেলে দিল। দূর থেকে সবটা দেখলো সুমাইয়া। এই শয়তান মেয়ে আর ভালো হলো না। মৌ এদিক ওদিক তাকিয়ে বাঁকা হাসি দিয়ে চলে গেল। রূপা সোহা আমিনা বেগমের রুমে বসে গল্প করছে। মৌ ড্রয়িং রুমে বসে বসে অপেক্ষা করছে রূপার চিৎকার শোনার আশায়। সুমাইয়া মন খারাপ করে মৌয়ের পাশে গিয়ে বসলো।
মন খারাপ কেন সুমাইয়া? আর বলবেন না ভাবি, আহনাফ ভাইকে দেখলাম। কি দেখেছো? থাক ভাবি, কি দেখেছো বলো। আমি চাই না আমার মন খারাপ হোক। বলো আহনাফের কি হয়েছে? আহনাফ ভাইকে দেখলাম রূপা ভাবির রুমে একসাথে। বলেই থেমে বলে উঠল। আমি আর কিছু বলতে চাই না ভাবি। ময়ের রাগে চোখ মুখ লাল হয়ে গেল। আহনাপের পাশে ওর কাউকে সহ্য হয় না। আজ এই রূপার অবস্থা এমন করবে, আহনাপের কাছে যাওয়ার আগে 100 বার ভেবে নিবে। বসা থেকে দাঁড়িয়ে রেগে হাঁটা ধরলো রূপার রুমের দিকে। পেছন থেকে সুমাইয়া হেসে তাকালো ময়ের যাওয়ার দিকে। সুমাইয়া বসে বসে গুনল 1 2 3 ঠাস। উপর থেকে এক চিৎকারে সবাই চমকে উঠে ছুটে আসলো রূপার রুমের কাছে। মৌ কপালে হাত দিয়ে বসে আছে, কপাল দিয়ে রক্ত ঝরছে প্রচুর। এমনটা কিভাবে হলো? আগে ডাক্তার দেখানো দরকার। রুমে শুয়ে আছে মৌ। ডাক্তার মাত্র বের হলো। মাথা অনেকটা কেটে গেছে, অনেক আঘাত খেয়েছে, পা মচকে গেছে, কোমরেও ব্যথা পেয়েছে, অনেকদিন রেস্টে থাকতে হবে। রুমের ওষুধ দেওয়াতে মৌ এখন ঘুমাচ্ছে। সে না উঠলে ঠিক জানা যাবে না বেচারি কী ভাবে পড়লো। তাই সবাই নিজেদের রুমে চলে গেল। সুমাইয়া তো নিজের রুমে এসে হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়লো। কথায় আছে না, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেই পড়তে হয়। রূপা রুমে এসে ভালো করে নিজের দরজার সামনেটা দেখলো, না কিছুই নেই। থাকবে কিভাবে? সুমাইয়া তো খুব সুন্দর করে সব পরিষ্কার করে দিয়েছে। রূপা ফ্রেশ হয়ে আসতেই সাজ্জাদ রূপার সামনে একটা বেলি ফুলের মালা বাড়িয়ে দিল। রূপা সাজ্জাদের দিকে তাকাতেই সাজ্জাদ বলে উঠল, আসার সময় একটা বাচ্চার হাতে দেখলাম, ভালো লাগলো, তোমার কথা মনে পড়লো। আমার মনে হলো এটা তোমাকে খুব ভালো মানাবে, তাই নিয়ে আসলাম। আসলেই খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? খুব। রূপা, কাল আমার সাথে একটু ঘুরতে যাবে? রূপা সাজ্জাদের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে। ধন্যবাদ। দরজার সামনে তো কিছুই নেই, মৌয়ের এমন অবস্থা কিভাবে হলো? সেটা আমিও ভাবছি। আগেও সুস্থ হোক, তারপর না হয় জানা যাবে। রূপা বেলি ফুলের মালা খুব যত্ন করে ডায়েরির মাঝে রেখে দিল। আহনাবের মশার কামড়ে অবস্থা খুব খারাপ, সাথে মোবাইলও নেই, কাউকে কল দিয়ে আসতে বলবে। পকেট থেকে সিগারেট ধরিয়ে নিয়ে বসে পড়ল। আজ রাত এখানেই থাকতে হবে। রূপা পাশ ফিরে দেখলো সাজ্জাদ ওর দিকে তাকিয়ে আছে। ঘুমান না কেন? ঘুম আসছে না। আমি কি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি রূপা? বলেই ভয়ে ভয়ে রূপার দিকে তাকালো। রূপার সাথে সাথে অন্যদিকে ফিরে চোখ বন্ধ করে নিল। সাজ্জাদ হেসে চোখ বন্ধ করে নিল। একদিন তুমি নিজের থেকে আমাকে জড়িয়ে ধরবে রূপা, আর সেটা বেশি দূরে নয়। রাত 2টা। আরিয়ান মাহিকে কল দিল। আসসালামু আলাইকুম। আরিয়ান সালামের উত্তর দিয়ে নিজের পরিচয় দিল। মাহি খুব অবাক হলো, এত রাতে আরিয়ান চাচ্চু কেন ওকে কল দিল? নিশ্চয়ই ভাবছেন কল দিয়েছি তাও এত রাতে। জি। আপনি কি কাল একটু দেখা করবেন আমার সাথে? বেশি না, 2 ঘন্টা সময় দিলে হবে। মাহি কিছু একটা ভেবে রাজি হয়ে গেল। আরিয়ান ফোন রেখে আকাশের দিকে তাকালো। চোখে জল চিকচিক করছে। পুরুষ মানুষের কাঁদতে নিষেধ। চোখে সূর্যের আলো পড়তেই ঘুম ভেঙে যায় আহনাবের। পিট পিট চোখ খুলে উপরে তাকিয়ে ভয় পেয়ে যায়। মাহাতিম চোখ বড় বড় করে তাকিয়ে ঝুঁকে আছে আহনাবের উপরে। আহনাব মাহাতিমকে দেখে উঠে বসলো। ভাই, তুমি সারা রাত এখানেই ছিলে? দেখে কি মনে হয়? গালে লাল লাল এগুলো কি? মশার ভালোবাসা। মাহাতিম হাসতে হাসতে বলল, ভাবি বুঝি রাগ করে আটকে রেখেছিল? আহনাব অবাক হয়ে বলল, ভাবি? আরে ভাই, নতুন নতুন বিয়ে হলে মানুষের কত ভালোবাসা, আর তোমরা কিনা ঝগড়া করে একজন হাত পা ভেঙেছো আর একজন ছাদে বসে মশার ভালোবাসা উপলব্ধি করছো। বাহ! মাহাতিমের কথা শুনে আহনাব অবাক হয়ে গেল। হাত পা কে ভেঙেছে? মাহাতিম সবটা খুলে বলল আহনাবকে। আহনাব রেগে নিচে নেমে আসলো। রূপা রান্না করছে আর সোহা হেল্প করছে। আহনাব রেগে রূপার পিছনে গিয়ে বলে উঠল, তুমি ইচ্ছে করে মৌকে ফেলেছো তাই না? তুমি ওরে অবস্থা করেছো। রূপা গরম খুন্তি হাতে নিয়ে পেছন ঘুরতেই সেই খুন্তি আহনাবের বুকে লাগলো। বেচারা ব্যথায় চোখ বন্ধ করে নিল। রূপার হাত থেকে সাথে সাথে খুন্তি নিচে পড়ে গেল। সেই খুন্তি গিয়ে আহনাবের পায়ে পড়লো। বেচারা এবার রেগে রূপাকে কিছু না বলে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। আহনাব বেরিয়ে যেতেই সোহা বলে উঠল, এটা কি করলি? বেচারার বুক একদম কালচে হয়ে গেছে, পায়েও বেশ ব্যথা পেয়েছে।
আমি তো ইচ্ছে করে দিইনি, রান্নাঘরে এলে এমন একটু এত খেতে হয়। মাহি একটা রেস্টুরেন্টে বসে আছে। আরিয়ান এই রেস্টুরেন্টের নাম বলেছিল। মাহির সামনে তাকিয়ে দেখে আরিয়ান আসছে। সরি মাহি, তোমাকে অপেক্ষা করানোর জন্য। মাহি আর আরিয়ান মাঝে অনেক কথা হলো। আরিয়ান এক পর্যায়ে মাহিকে জিজ্ঞেস করলো, মহুয়া তোমার বোনের নাম? মাহি কিছুটা অবাক হলো, তাও হেসে বলল, জি। মনে পড়ে মহুয়ার কথা? আপনি কে? আরিয়ান হেসে বলল, আমি মহুয়াকে ভালোবাসি। কি? কিন্তু আপু তো নেই। জানি আমি, সে তোমাদের কাছে নেই, আমার কাছে সব সময় পাশে থাকে। মাহি থমথমে মুখে বলে উঠল, আপনি জানেন আপু একজনকে ভীষণ ভালোবাসতো? তুমি দেখেছো কখনো তোমার আপু কাকে ভালোবাসতো? মাহি মাথা নেড়ে না বোঝালো। আরিয়ান কথা ঘুরিয়ে জিজ্ঞেস করলো, কি খাবে? আপনি আপুর সেই ভালোবাসার মানুষটি, তাই না? আরিয়ান শান্ত দৃষ্টিতে মাহির দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। মৌ সোফায় বসে আছে। সবাই জিজ্ঞেস করছে কাল ওর সাথে কি হয়েছিল। মৌ রাগী চোখে সুমাইয়ের দিকে তাকালো। সবাই সুমাইয়ের দিকে ব্রু কুঁচকে তাকাতেই মৌ বলল, আমি পা বেজে পড়ে গিয়েছিলাম। সাপের মতো ফুসফুস করে হাঁটলে শুধু বাসায় না, কোন দিন জানি ফুস করে উপরে চলে যান। মৌ রেগে মাহাতিমের দিকে তাকালো। মাহাতিম, দেখলে আহনাফ, তোমার এই বাড়িতে আমার কোনো সম্মানই নেই। আমি আজকেই আমার আপুর কাছে চলে যাব। রেডি হয়ে নাও, আমি গাড়ির ড্রাইভারকে বলে দিব তোমাকে পৌঁছে দিয়ে আসবে। তুমি এখন আমাকে সহ্য করতে পারছো না, তাই না? বিষয়টা এমন নয়, তুমি রেস্ট নাও তোমার বাড়ি গিয়ে। বলে আহানা বেরিয়ে গেল। মৌ রেগে রান্নাঘরের দিকে তাকিয়ে আছে। একটা কেউ ছাড়বে না, শুধু একটু সুস্থ হোক। মাহি রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তায় আসতেই মাহাতিমের সাথে দেখা হয়ে গেল। পিছনে আরিয়ানকে দেখে বুঝলো মাহি আরিয়ানের সাথে দেখা করতে এসেছে। কেমন আছেন? পেছন থেকে আরিয়ান মাহাতিমকে বলে মাহিকে বাসা অবধি পৌঁছে দিতে। মাহাতিম কিছু বলার আগেই আরিয়ান গাড়ি নিয়ে চলে যায়। মাহাতিম মাহির দিকে তাকিয়ে বলে উঠল, আপনি কান্না করছেন? মাহি হেসে বলল, না, চলুন হেঁটে হেঁটে কথা বলা যায়। মাহাতিম ও হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। তবে মনে হয় তো সন্দেহ রয়ে গেল, কি হয়েছে, মাহি কেন কেঁদেছে। সাজ্জাদ আজ অফিস থেকে একটু জলদি চলে আসলো। রূপা হাতে শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে কিভাবে পরবে। একা একা পড়তে পারে না, সবটা পরলেও কুচিগুলোকেও যত্ন করে ধরে দিতে হয়। রূপা এসব ভাবছে, তখনই সাজ্জাদ রুমে আসলো। আপনি কি আমার কুচিগুলো একটু ধরবেন? রূপার মুখে এমন কথা শুনে সাজ্জাদ অনেক অবাক হলো। রূপাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সাজ্জাদ বলল, চলো হেল্প করি। রূপা সুন্দর করে রেডি হয়ে নিল। সাজ্জাদ এই প্রথম রূপাকে নিয়ে ঘুরতে যাবে। চুলগুলো সুন্দর করে আঁচড়ে ছেড়ে দিবে। সাজ্জাদ রূপার পিছনে দাঁড়িয়ে বলে উঠল, তোমাকে খুব সুন্দর লাগছে। লোক দেখলে বলবে আমি আমার ঘরে একটা চাঁদ লুকিয়ে রেখেছি। রূপা লজ্জায় মাথা নিচু করে নিল। তুমি কি জানো, তুমি লজ্জা পেলে তোমাকে এতটা আকর্ষণীয় লাগে, আমি নিজেকে কন্ট্রোল করতে হিমশিম খেয়ে যাই। কখন না বলে কিছু করে ফেলি। আচ্ছা, আমার ধারায় ছোট একটা ভুল হয়ে গেলে তুমি ক্ষমা করে দিবে তো? রূপা কিছু বলার আগেই সাজ্জাদ রূপাকে কাছে টেনে কপালে খুব যত্ন করে নিজের ঠোঁট ছোঁয়ালো। রূপা যেন একদম জমে গেছে। সাজ্জাদ হেসে বলল, ক্ষমা না করলে এই ছোট ছোট ভুল আমি বারবার করব। মাহাতিম বাসায় এসে শুনে আজ রাতেই নাকি আরিয়ান চাচু দেশ ছাড়বেন। এটা শুনেই বেশ অবাক হলো মাহাতিম। আরিয়ান চাচা তো বলেছিল আর যাবে না। মাহাতিম বেশ কয়েকবার আরিয়ানকে কল দিল, কিন্তু আরিয়ানের মোবাইল বন্ধ দেখাচ্ছে। মাহাতিম চোখ বন্ধ করে বড় একটা শ্বাস নিল। মাহির কান্না করা চোখগুলো ভেসে উঠল। মাহাতিমের কিছু একটা ভেবে বাসা থেকে বেরিয়ে গেল। মৌ রেগে আহনাবকে বলে উঠল, আমি এখন যেতে পারছি না আহনাফ, তুমি ভুলে যেও না আমাদের শর্তের কথা। আমি কিন্তু এখন এই মুহূর্তে সবাইকে সত্যটা বলে দিলে তোমার অবস্থা কি হবে ভাবতে পারছো? আহনাব রেগে মৌয়ের গাল শক্ত করে চেপে ধরে বলে উঠল, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? এত বড় সাহস তোর? আমি খুব ভালো করেই জানি তুই রূপার ক্ষতি করতে গিয়েছিলি। ভাগ্য ভালো সুমাইয়া দেখে ফেলেছিল। মৌ ভয়ে ভয়ে আমতা আমতা করে বলে উঠল, সুমাইয়া? আহনাব তাচ্ছিলের সুরে হেসে বলল, সুমা আমাকে সবটা বলেছে। আমি তোকে এখানে এনেছি ভাইকে বিয়ে করার জন্য।
ভাইকে ইমপ্রেস করে নিজের করে নেওয়ার জন্য। আমার পিছু পিছু ঘোরার জন্য নিয়ে আসিনি। সাজ্জাদ তো ফিরেও তাকায় না, ইমপ্রেস কিভাবে করব? সাজ্জাদ রূপা ছাড়া কিছুই বোঝে না। আহনাব নিজের থেকে মৌকে দূরে সরিয়ে বলে উঠল। ওদের সম্পর্কে যত তাড়াতাড়ি সম্ভব ফাটল ধরাতে চাই। 7 দিন সময় দিলাম, এর মধ্যে যা করার করবি, কিন্তু রূপার যেন কোনো ক্ষতি না হয়। ও ব্রুকুজকে বলে উঠল। তুমি আসলে কি করতে চাইছো? সব জলদি হওয়া চাই, আর দ্বিতীয়বার আমাকে কিছু জিজ্ঞেস করার আগে ভেবে নিবি। আমি তোকে আমার প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করার আগে অধিকার দেইনি। সব তো এখানে শেষ হয়ে যায়। সাজ্জাদকে রাস্তা থেকে সরিয়ে ফেলো, আর না হয় রূপাকে। একজনকে শেষ করে দিলেই খেলা এখানে শেষ। আহনাব রহস্যময় হাসি দিয়ে বলল। বাহ, খুব সুন্দর প্ল্যান। মৌ শয়তানি হাসি দিয়ে মনে মনে বলে উঠল। তুমি কিছু না করলেও আমি রূপাকে শেষ করে দিব, সাথে এই বাড়ির সব কটাকে এক এক করে শিক্ষা দিয়ে তোমাকে আমার করে নিব। আহনাফ। রূপা দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। সাজ্জাদ হাতে 2 কাপ কফি নিয়ে এসে রূপার পাশে দাঁড়ালো। রূপা তাকাতেই সাজ্জাদ রূপার দিকে 1 কাপ কফি এগিয়ে দিল। রূপা হালকা হেসে কফি নিল। কিছু সময় বেশ নীরবতা কাটলো। রূপার কফি শেষ করে রুমে আসতে নিলেই সাজ্জাদ বলে উঠল। আমি দিন দিন তোমার উপরে দুর্বল হয়ে যাচ্ছি রূপা। আমি ভালোবাসি তোমাকে, যে তুমি এতক্ষণ ধরে আমার পাশে দাঁড়িয়েছিলে। আমি চাইলেও তোমার হাতটা স্পর্শ করে ধরতে পারছি না। ভালোবেসে তোমাকে বুকের সাথে মিশিয়ে নিতে পারছি না। তোমার এলোমেলো চুল হাত দিয়ে ঠিক করে দিতে পারছি না। তোমার চোখে ভালোবেসে তাকিয়ে থাকতে পারছি না। জানি এগুলো খুব আমাকে কষ্ট দিচ্ছে। তুমি কি তা বুঝতে পারো? কি একটু ভালোবাসা যায় না রূপা? বেশি চাই না, একটু ভালোবাসো। তুমি ভালোবেসে আমার হাতটা স্পর্শ করলো, এটা আমার কাছে 1 সমুদ্র সমান। রূপা মাথা নিচু করে চুপচাপ রুমে চলে যায়। সাজ্জাদ মন খারাপ করে আকাশের দিকে তাকায়। কবে রূপা বুঝবে ওর ভালোবাসা? কবে একবার নিজ থেকে ওর হাত ধরে বলবে ভীষণ ভালোবাসি আমার স্বামীকে? সাজ্জাদ নিজের ভাবনার উপর নিজেই হাসলো। রূপা কখনো তাকে ভালোবাসবে না। সাজ্জাদ রুমে এসে দেখে রূপা ঘুমিয়ে পড়েছে। সাজ্জাদ মন ভরে রূপাকে দেখলো। ইচ্ছে করলো এলোমেলো চুলগুলো যত্ন করে সরিয়ে দিতে, হাতটা শক্ত করে ধরে বলতে, ভীষণ ভালোবাসি। কপালে ঠোঁট ছুঁয়ে মৃত্যুর পরে তোমার পিছু নিব আমি। তখনও বলবো ভীষণ ভালোবাসি। এখন তো একটু ভালোবাসো রূপা। তখন নিশ্চয়ই এভাবে মুখ ফিরিয়ে নেবে না তুমি। সাজ্জাদ রূপার পাশে শুয়ে পড়ল। কিছু সময় পর রূপা চোখ খুলে তাকালো। চোখ দিয়ে পানি ঝরছে। পাশ ফিরে একবার সাজ্জাদের দিকে তাকালো, ঘুমাচ্ছে। আবার নিজের চোখ বন্ধ করে নিল। আজ যেন ঘুমেরা ছুটি নিয়েছে। ছাদে পাশাপাশি বসে আছে মাহাতিম আর মাহি। ছাদের দরজা বন্ধ। আমাকে আম্মু খুঁজবে। বলবে ছাদে ঘুমিয়ে গিয়েছিলাম। পাগল নাকি? আম্মু জানে আমি ভীষণ ভীতু। ছাদে রাতে একা একা থাকা ইম্পসিবল। সময় বেশি নেব না। 2 ঘন্টা ধরে বসে আছি, আর তুই বল সময় নেবে না? বাহ, তুমি কি বসে বসে সময় গুনছো? মাহি হেসে বলল, একদম না মাহতিম। এবার বলো, কেন এত রাতে আমার বাসার সামনে দাঁড়িয়েছিলে? কি হয়েছে? তোমার কি বেশি সমস্যা করে ফেললাম? আমি তা কখন বললাম? তুমি তো প্রয়োজন না পড়লে একটা কলও দাও না। আমি কল দিলেও ধরো না, তাই বললাম। মাহাতিম মাহির দিকে তাকিয়ে বলল, আজ তুমি আর আরিয়ান চাচু দেখা করেছিলে? মাহি হেসে বলল, তা তো তুমি দেখছোই, এখন আবার জিজ্ঞেস করার কি আছে? চাচু আবার দেশে চলে যাবে। কিন্তু কেন? আমিও জানি না। আজ তোমার সাথে দেখা করার পর হঠাৎ বাসায় এসে বলল। আমি ভাবলাম তোমার আর চাচুর মধ্যে কি যেন সমস্যা হয়েছে। আমাদের মধ্যে কি সমস্যা হবে? চাচু আমাকে আপুর বিষয়ে জিজ্ঞেস করলো। আপু কি জিজ্ঞেস করেছে? আমার আপুর সম্পর্কে সব। আপুর সাথে আমাদের সম্পর্ক ঠিক কেমন ছিল। তোমার আপুর নাম কি মহুয়া? তোমরা সবাই কিভাবে চেনো আপুকে? মাহাতিম কিছু সময় থমকে গেল। নিজেকে সামলেন মাহাতিম মাহিরের দিকে তাকালো। এই জন্য কি এতগুলো বছর পর চাচুর মনে মহুয়া চাচি ছাড়া অন্য কেউ আসতে পেরেছে? মাহি কিছুই বুঝলো না মাহাতিমের কথার। মহুয়া চাচি? আরিয়ান চাচু আর মহুয়া চাচি ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু
কিন্তু কি? বিয়ের দিন তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, চাচু বেঁচে যায়, কিন্তু চাচিকে ডাক্তার বাঁচাতে পারেনি। মহুয়া চাচির বাড়ির লোক সম্পর্কে আমি কিছুই জানতাম না। চাচুর অবস্থা ভালো ছিল না, তাই চাচির হোস্টেলে কল দিয়ে জানিয়েছিলাম স্যার, আর কিছু ফ্রেন্ডস এসেছিল। আমি ওনাদের কাছে চাচিকে দিয়ে বলি বাড়ির লোকজনদের কল দিয়ে জানাতে, আর আমাদের পরিবারের লোকজন চাচির সম্পর্কে জানতো না। তাই চাচুকে নিয়ে আমি আর বড় আব্বু দেশ ছেড়ে যাই ভালো উন্নতমানের চিকিৎসার জন্য। চাচু যখন জ্ঞান ফিরে প্রথমে মোহর কথা জিজ্ঞেস করে। আমি বলতে চাইনি, কিন্তু চাচু বেশ উত্তেজিত হয়ে পড়ে, তাই সত্যিটা বলতে হয়। চাচু ওই দিন ওই ঘটনার পর একদম চেঞ্জ হয়ে যায়, দেশও আর আসতে চায়নি। আমি চাচির খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম ওনার পরিবার এসেছিল, তারপর আর খোঁজ নেওয়া হয়নি ওনার পরিবারের। আরিয়ান চাচু কখনো ওনার আর মহুয়া চাচির বিষয়ে কিছু বলেননি। তাদের দেখা হওয়া পরিচয় কিছুই না। আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম। মাহি কিছু বলার আগেই সাদের দরজায় আঘাত হলো। ভয়ে ভয়ে মাহি মাহাতিমের দিকে তাকালো। মাহাতিমের সেই দিকে কোনো হেলদোল নেই। আব্বু মনে হয়। দরজা খুলে দাও। কি বলছো? মাথা ঠিক আছে? তাড়াতাড়ি নেমে যাও। এত ভয় পাচ্ছ কেন? দরজা আবার আঘাত হলো। মাহাতিম উঠে একটা গাছের সামনে গিয়ে বলল, কাল তাহলে বাকি কথা শেষ হবে? আবার আসবে কাল? শেষ তো হয়নি। মাহি হঠাৎ বলে উঠল। আবার কাকে মনে জায়গা দিয়েছে তোমার চাচু? মাহাতিম হেসে বলল। যদি বলি তোমাকে? সাথে সাথে মাহি স্তব্ধ হয়ে গেল। মজা না করে সত্যি বলো। আমি মজা করছি না মাহি। গাছ বেয়ে থেমে গেল মাহাতিম। মাহি সেই একইভাবে এখনো দাঁড়িয়ে আছে। কেমন যেন মাথা ঘুরছে। এটা কি করে হয়? এমনটা কিভাবে হলো? নাকি মাহাতিম মিথ্যে বলল? এক ঝাঁক প্রশ্ন মাথায় নিয়ে দরজার দিকে গেল মাহি। এখন কি বলবে নিজের আব্বু আম্মুকে? আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল রূপার। সাজ্জাদ অফিসে চলে গেছে। রূপার নিজের উপর রাগ হলো। সারা রাত এপাশ ওপাশ করে সকালের দিকে ঘুমিয়েছে। কখন সাজ্জাদ অফিসে গিয়েছে তাও বলতে পারে না। রূপার আজ সারা দিন একদম ভালো লাগেনি। সন্ধ্যায় নিজের রুমে বসে মায়ের সাথে কথা বলে কল রাখতেই পেছন থেকে কেউ এসে যত্ন করে জড়িয়ে ধরলো। রূপা ভয় পেয়ে চিৎকার দিতে গেলেই সাজ্জাদ বলে উঠল, বউ আমার। সাজ্জাদের মুখে বউ ডাক শুনেই রূপা লজ্জায় লাল হয়ে গেল। আপনি এত জলদি বাসায়? সাজ্জাদ রূপাকে নিজের দিকে ফিরিয়ে বলল। বউ আমার অনেক বড় রোগ হয়েছে। রূপা উত্তেজিত হয়ে বলে উঠল। কি হচ্ছে আপনার? সাজ্জাদের আরো কাছে গিয়ে বলল, কিছু বলুন না, ডক্টর দেখিয়েছেন? এই রোগ তো ডাক্তার সারাতে পারবে না বলে দিয়েছে। রূপা অনেকটা ভয় পেয়ে বলল, তাহলে কে সারতে পারবে? আপনি ভালো ডাক্তার দেখিয়েছেন তো? আপনি চলুন আমার সাথে, আমি ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। সাজ্জাদ রূপার আরো কাছে আসলো। ওদের মাঝে এখন 1 ইঞ্চিও জায়গা নেই। আমি হঠাৎ নিজের বউকে দেখার রোগে আক্রান্ত হয়েছি। নিজের বউকে বুকে জড়িয়ে রাখার জন্য রোগে আক্রান্ত হয়েছি। বউয়ের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকার রোগে আক্রান্ত হয়েছি। মোট কথা আমি বউয়ের রোগে আক্রান্ত হয়েছি। এবার বলো, এই রোগের ডাক্তার কোথায় পাবো? আজকাল মৌয়ের ব্যবহারে খুবই অবাক হয় রূপা। সারাক্ষণ সাজ্জাদের সাথে চিপকে থাকার চেষ্টা। সাজ্জাদের কি লাগবে, সাজ্জাদ কি পছন্দ করে তা রান্না করে খাওয়ানো। আজ রূপা রান্না করতে আসলেই দেখে মৌ রান্না করছে। সোহা জিজ্ঞেস করলো, কি রান্না করছো মৌ? সাজ্জাদের বিরিয়ানি খুব পছন্দ, তাই রান্না করছি। পেছন থেকে মাহাতিম বলে উঠল, ভাবি, আমার চিংড়ি চপ খুব পছন্দ, আপনি আমার জন্য এটা রান্না করে রাখবেন? মৌ জোরপূর্বক হেসে বলল, ঠিক আছে। মাহাতিম সুমাইয়ার দিকে তাকিয়ে চোখ মারল। সুমাইয়া মৌয়ের পিছনে গিয়ে বলল, ভাবির রান্না তো দেখছি খুব সুন্দর, আর কি সুন্দর ঘ্রাণ। মৌ খুশি হয়ে বলল, আমি সব রান্না শিখে রেখেছি সাজ্জাদের জন্য, কিন্তু কে জানতো আমার জিনিসে ভাগ বসাতে এমন মেয়ে চলে আসবে যার সাজ্জাদের কাজের লোক হওয়ারও যোগ্যতা নেই। রূপা রেগে মৌয়ের দিকে তাকালো। রূপা মৌয়ের কাছে গিয়ে বলে উঠল, নিজের স্বামীর দিকে মন দাও, অন্য স্বামী নিয়ে তোমার চিন্তা করতে হবে না। চিন্তা করা লাগতো না যদি তুমি আমার সাজ্জাদের ঠিকভাবে খেয়াল রাখতে। তোমার সাথে সাজ্জাদ একটুও ভালো নেই, আমি সাজ্জাদকে আমার করে নিব। লজ্জা করে না? সে তোমার ভাসুর হয়। মৌ হেসে বলল, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি আমার জিনিস ছিনিয়ে নিতে জানি। চেষ্টা করে দেখো। মৌ সুমাইয়ার দিকে তাকিয়ে বলল,
কি যেন বলছিলে? সুমাইয়া হেসে মৌকে নিজের পছন্দের বাসার এক এক করে সবার পছন্দের খাবারের কথা জানিয়ে বলল। আজকে আপনি সবার পছন্দের খাবার রান্না করবেন, সেটা আমি সবাইকে বলেছি, আর আপনাকে সবার পছন্দের কথা জানিয়ে দিলাম। মৌ খুব ভালো করেই বুঝেছে, সে ভালো করেই ফেসেছে, তবুও ফেসে বলল ঠিক আছে। মৌকে হেল্প করতে রূপা আর সোহা এগিয়ে আসলে সুমাইয়া সোহাকে আরিফের কথা বলে রুমে পাঠিয়ে দিল আর রূপাকে নিজের সাথে নিয়ে গেল। মৌ খুব ভালো করে বুঝেছে, ইচ্ছে করেই ওরা ওর সাথে এমনটা করেছে। রেগে উপরের দিকে তাকালো। সে সারা রাত জেগে বিরিয়ানি রান্না শিখেছে, এখন তো বিরিয়ানি ছাড়া কিছুই পারে না সে। কিভাবে এত কিছু রান্না করবে? মোবাইলের কথা মনে হতেই মোবাইল হাতে নিয়ে এক এক করে সব রেসিপি দেখতে শুরু করলো। খাবার টেবিলে সবাই বসে অবাক হয়ে খাবারের দিকে তাকিয়ে আছে। এই খাবার কে রান্না করেছে? সোহা আমতা আমতা করে বলল, আম্মু আজ সব রান্না মৌ করেছে। আমিনা বেগম কিছু না বলেই উঠে গেলেন টেবিল থেকে। সুবর্ণা বেগম চেষ্টা করলেন বোঝানোর, কিন্তু আমিনা বেগম কারোর কথা না শুনে নিজের রুমে চলে গেলেন। মৌ গর্বের সাথে সবাইকে খাবার বেড়ে দিল। মাহাতিম খাবারের দিকে তাকিয়ে বলল, আমার খিদে নেই। মাহাতিমের সাথে সবাই ও বলল ওর খিদে নেই। আরিফও উঠে গেল। সোহা আর বাকি সবাই খাবার মুখে দিয়ে চুপচাপ হাত ধুয়ে নিল। খাবার কোনোটা লবণ বেশি, আবার কোনোটা ঝাল, আবার দেখে যাচ্ছে পানি একদিকে অন্যদিকে তরকারি, আবার কোনোটায় লবণ নেই। রূপা মৌয়ের সামনে গিয়ে বলল, প্রথম প্রথম সবার খারাপ হয়, সামনে আবার চেষ্টা করলে ভালো হয়ে যাবে। মৌ রেগে বলে উঠল, আর সবার সামনে তোমার ভালো সাজতে হবে না। এখানে কেউ নেই মৌ। তোমাকে আমি খুব ভালো করেই চিনি। তুমি আহনাফ আর সাজ্জাদ একসাথে দুইজনের মাথায় কিনে নিয়েছো। কি দেখিয়ে ওদের এভাবে নিজের করে নিলে? এখন বাসার সবাইকেও নিজের বশে করে নিয়েছো। অনেক চালাক। তোমার থেকে এক এক করে সব ছিনিয়ে নিব, তারপর এ বাড়ি থেকে খাট ধাক্কা দিয়ে বের করে দিব। আমি তোমার মতো নই, তুমি নিজেই এমন, তাই সবাইকে এমন ভাবতে শুরু করেছো। আমার জায়গায় না আবার তুমি চলে আসো। দেখো, অন্যের জন্য গর্ত খুললে না সেই গর্তে নিজেকেই পড়তে হয়, মনে রেখো। ও রেগে সেখান থেকে চলে গেল। রূপার রুমে আসতেই মাহাতিম আসলো। রূপা কিছুটা অবাক হলো মাহাতিমকে দেখে। কিছু দরকার ভাইয়া? বসে কথা বলি। আচ্ছা আপনি বসুন, আমি কফি নিয়ে আসি। মাহাতিম মাথা নেড়ে সম্মতি জানালো। রূপা কফি নিয়ে এসে মাহাতিমের থেকে কিছুটা দূরে বসলো। মাহাতিম কিছুটা ইতস্তত হয়ে বলল, ভাবি, আমার কেমন যেন আনাপা মোয়ের উপর সন্দেহ হচ্ছে। কেন? আমার মনে হয় ওদের মধ্যে স্বামী স্ত্রী কোনো সম্পর্ক নেই, ওরা সবার সামনে অভিনয় করছে। আমার তো দেখে মনে হচ্ছে না। একটু ভালো করে লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন। রূপা নিচের দিকে তাকিয়ে হাসলো। সে কবেই জেনে ফেলেছে ওদের মধ্যে আসলে যেমনটা ওরা সবাইকে বলেছে তেমনটা কোনো সম্পর্কই নেই। প্রতিশোধ নেওয়ার জন্য এত নাটক। মাহাতিম রূপার দিকে তাকিয়ে বলল, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, আপনার হেল্প লাগবে, তাহলে সত্যিটা সবার সামনে আনা যাবে। রূপা কিছু একটা ভেবে রাজি হয়। সুমাইয়া সুন্দর করে সেজে বাসা থেকে বের হলো। যা ময়ের দেখে বলে ওঠে, কোথায় যাচ্ছ সুমু? সুমু ভয় পেয়ে বলল, এই তো ফ্রেন্ডের বাসায়। দেখে তো মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? এত সাজগোজ করে অবশ্য কেউ ফ্রেন্ডের বাসায় যায় না। আজ ফ্রেন্ডের বার্থডে পার্টি, তাই একটু সেজে যাচ্ছে। সুমুর কথা শুনে মৌ হেসে বলল, আচ্ছা। সুমু আর কিছু না বলে বেরিয়ে গেল। মৌ সুমুর যাওয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি খুব ভালো করেই জানি তুমি কোথায় যাচ্ছ। সময় আসুক আমার হাতে, তখন সবটা সবার সামনে নিয়ে আসবো। সাজ্জাদ বাসায় আসতে মৌয়ের মুখোমুখি হলো। আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম। সাজ্জাদ ব্রু কুঁচকে মৌয়ের দিকে তাকালো। ফ্রেশ হয়ে আসো, আমি তোমার পছন্দের খাবার রান্না করেছি। সাজ্জাদ বিরক্ত হয়ে বলে উঠল, তুমি বরং নিজের স্বামীর পছন্দ করে রান্না করে খাওয়াও তাকে, আর আমার জন্য আমার বউ আছে। তোমার বউ কি তোমার কোনো খবর রাখে? তোমাকে ভালোবাসে? তোমার পছন্দ অপছন্দ নিয়ে ভাবে? তুমি আমাদের সম্পর্কের দিকে নজর না দিয়ে নিজের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নজর রাখো। মৌ হেসে বলে উঠল, নজর দিলাম কোথায়? যেটা সত্যি সেটাই বললাম। তুমি রূপার সাথে ভালো নেই সাজ্জাদ, ওকে ছেড়ে দাও।
সাজ্জাদ রেগে মৌকে থাপ্পড় মারতে গিয়েও থেমে যায়। মৌ এখন ওর ছোট ভাইয়ের বউ। নিজের লিমিটের মধ্যে থাকো, না হয় নিজের পরিণাম ভালো হবে না। আমি কার সাথে ভালো আছি বা থাকবো সেটা তোমার থেকে শুনতে চাইনি। এর পরের বার তোমাকে যেন আমার আশেপাশে না দেখি। বলেই উপরে নিজের রুমে চলে গেল। রূপা সাজ্জাদকে দেখে বুঝলো সাজ্জাদ কোনো কারণে রেগে আছে। সাজ্জাদ রূপার সাথে কোনো কথা বলল না। সাজ্জাদ ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ নিয়ে বসলো। রূপা গিয়ে সাজ্জাদের জন্য কফি নিয়ে আসলো। সাজ্জাদ দেখেও না দেখার মতো নিজের কাজ করছে। আপনার জন্য কফি। রেখে দাও। রূপা ঘরে ফিরে কয়েকবার সাজ্জাদের সামনে আসলো, কিন্তু সাজ্জাদ তাও রূপার সাথে কথা বলল না। রূপা মন খারাপ করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সে নিজেই বুঝছে না ওর কেন এত খারাপ লাগছে। সাজ্জাদের কথা না বলাতে সেও কি সাজ্জাদকে আবার ভালোবাসতে শুরু করেছে? নিজের ভাবনাই নিজেই আটকে উঠল। না, সে দ্বিতীয়বার আর ভালোবাসতে চায় না। আরিয়ান চাচ্চু মাহাতিমকে কল দিল, কিন্তু মাহাতিম দেখেও ধরল না। এত নিষেধ করার পরেও আরিয়ান চলে গেছে। আরিয়ান শুধু নিজের কথাই ভেবেছে, পরিবারের আর কারো কথা সে ভাবেনি। মাহাতিম মাহিকে কল দিয়ে বলল বাসা থেকে বেরিয়ে আসতে। এত রাতে কিভাবে? তুমি কি সত্যি আসতে পারবে না? মাহি কিছু সময় চুপ থেকে বলল, আসছি আমি। মাহি বাসার নিচে এসেই দেখে মাহাতিম দাঁড়িয়ে আছে। কি বলার জন্য নিচে ডেকেছো? জলদি বলো। আমার সাথে চলো। কোথায়? মরতে। কি? জি চলো। আমার এত জলদি মরার শখ নেই। এখনো বিয়েটাও হয়নি, জামাইকে জড়িয়ে ধরাও হয়নি। মাহির কথা শেষ হওয়ার আগেই মাহাতিম মাহিকে জড়িয়ে ধরে বলে উঠল। এবার একটা শখ পূরণ হয়ে গেছে। মাহি কিছু সময়ের জন্য থমকে গেল। ইস, সময়টা কেন থমকে গেল না? এখানেই সব কিছু থেমে যেত। মাহাতিম ঠিক এইভাবেই সারা জীবন জড়িয়ে ধরে রাখত। প্রিয় মানুষটির একটু হাত স্পর্শ করাই যে অনেক কিছু পাওয়ার সমান। মাহাতিম মাহিকে ছেড়ে বলল, এবার চলো। মাহি লজ্জা মাথা নেড়ে সম্মতি জানালো। মাহাতিম বাইকে উঠতে পিছনে মাহি বসে বলল। রূপার রেগে সাজ্জাদের সামনে গিয়ে দুই হাত কোমরে দিয়ে বলে উঠল, আপনার সমস্যা কি? সাজ্জাদ রূপার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। রূপা সাজ্জাদের সামনে থেকে ল্যাপটপ নিয়ে গেল। কি হয়েছে? আমারও একই প্রশ্ন, কি হয়েছে? সাজ্জাদ রূপার সামনে এসে দাঁড়ালো। রূপা সরে যেতে নিলে সাজ্জাদ রূপার হাত ধরে টেনে নিজের আরো কাছে নিয়ে আসলো। সাজ্জাদ যত্ন করে রূপার মুখটা উপরে করে বলে উঠল, আর কি করলে তুমি আমাকে ভালোবাসবে রূপা? আমি ভীষণভাবে তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি। রূপা সাজ্জাদের হাত স্পর্শ করতেই সাজ্জাদ আবার বলল, আমি জানি তুমি একদিন আমার থেকেও আমাকে বেশি ভালোবাসবে। আমি সেই দিনের অপেক্ষায় থাকবো। রূপার ইচ্ছে হলো বলতে, আমি আবার কি ভুল করেছি সাজ্জাদ? আমি আবার কারো ভালোবাসায় জড়িয়ে যাচ্ছি? এমনটা আমি চাই না, কিন্তু আমার মন আমার কথা শুনছে না। আমি আপনার ভালোবাসায় জড়িয়ে যাচ্ছি। মাহাতিম নাদিমকে দেখে বাইক থামালো। নাদিম মাহাতিমকে দেখে ভয় পেয়ে গেল। পাশে তাকিয়ে দেখে সুমাইয়া ফুচকা খাচ্ছে। এখনো মাহাতিমকে দেখেনি। কেমন আছো নাদিম? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তা এখানে কি করছো? নাদিম মাহিকে দেখে হেসে বলল। মাহি কোথায় যাচ্ছ? মাহি ভয়ে চুপসে গেল। মাহাতিম হেসে বলল, একটু দরকারে ভাবি বলেছিল নিয়ে যেতে। মাহি রাগী দৃষ্টিতে মাহাতিমের দিকে তাকালো। বাসায় চলেন মাহতিম ভাই। মাহাতিম কিছু বলার আগেই নাদিমের পিছন থেকে একটা মেয়ে বলে উঠল, নাদিম কার সাথে কথা বলছো? পরিচিত কণ্ঠ শুনে মাহাতিম ব্রুকুচকে তাকালো। নাদিম কিছুটা ভয় পেয়ে গেল। সুমু মাহাতিমকে দেখে ভয়ে নাদিমের পেছনে লুকিয়ে গেল। সুমু, তুই এখানে? আসলে ভাইয়া। আসলে কি? হঠাৎ আশেপাশে চিৎকার শুনে সবাই তাকালো। একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে। মাহাতিম, মাহি, নাদিম, সুমাইয়াও গেল দেখতে। ট্রাক অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। যাকে অ্যাক্সিডেন্ট করেছে তার দেহ পড়ে আছে রাস্তায়। রক্তে পুরো রাস্তা লাল হয়ে গেছে। কিছু মানুষ ভিড় করে আছে। ভিড় ঠেলে ওরা সামনে যেতেই সবাই হতভম্ব হয়ে গেল। সুমাইয়া স্তব্ধ হয়ে সেখানেই বসে পড়ল। আইসিইউর সামনে দাঁড়িয়ে আছে সবাই। কিছু সময় পর ডাক্তার আইসিইউ থেকে বেরিয়ে আসলো। আরিয়ান চাচ্চু, সরি, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে ওনাকে বাঁচানো যায়নি। এই একটা কথাই যেন সবাই স্তব্ধ হয়ে গেল। আরিফ দৌড়ে আরিয়ানের কাছে গেল। সবাই কান্নায় ভেঙে পড়ল। ট্রাকের সামনে আরিয়ান পড়েছিল আর ওর রক্তাক্ত দেহ দেখেই
সবাই অবাক হয়ে গিয়েছিল। আরিয়ান অনেকবার মাহাতিমকে কল দেয় জানানোর জন্য সে দেশে চলে এসেছে, কিন্তু কোনো রেসপন্স না পেয়ে ওর লোকেশন দেখে সেখানে পৌঁছে যায়। রাস্তা পার হতে নিলেই একটা ট্রাক এসে ওকে ধাক্কা দেয়। আরিয়ান এর এমন মৃত্যুতে ভেঙে পড়লেন আমিনা বেগম। নিজের ভাইয়ের মতো দেখে এসেছেন সব সময় আরিয়ানকে, আজ হঠাৎ এমন মৃত্যুর খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আহনাব, মাহাতিম, সাজ্জাদ সবাই যেন নিজেদের সব থেকে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলল। আরিয়ানকে হসপিটাল আনার পর থেকে একবার চোখ খুলে তাকিয়েছিল সবার দিকে। আইসিইউ রুমে যাওয়ার সময় মাহির দিকে তাকিয়ে হেসেছিল। অদ্ভুতভাবে তাকিয়েছিল মাহির দিকে, যা কারো নজরে না পড়লেও মাহি ঠিক খেয়াল করেছে। আজ 1 মাস হয়ে গেছে আরিয়ানের মৃত্যুর। আমিনা বেগম ভীষণ ভেঙে পড়েছেন। তিনি আরিয়ানকে নিজের ভাইয়ের মতো স্নেহ করতেন। মাহাতিম একদম চুপচাপ হয়ে গেছে। হঠাৎ করে এত প্রিয় একজন মানুষ এইভাবে চলে যাবে সে হয়তো ভাবতেই পারেনি। মাহি অনেকবার কল দিয়েছে মাহাতিমকে, ঘুরতে গিয়ে মন ভালো করার চেষ্টা করেছে। মাহাতিম সব কিছু ভুলে থাকার জন্য অফিসে জয়েন করলো। সকালে রূপা, সোহা মিলে রান্না করছে। বেশ কয়েকবার মৌ রান্নাঘরের আশেপাশে ঘুরলো, কিন্তু সাহস করে বলতে পারলো না ওর হেল্প করতে চাই ওদের। খাবার টেবিলে সবাই বসতেই আহনাব বলে উঠল, আমি কিছু বলতে চাই সবাইকে। সবাই আহনাবের দিকে তাকালো। আহনাব মৌকে ইশারায় পাশে আসতে বলল। মৌ আসতেই আহনাব বলল, আমি একটা সত্যি কথা আজকে সবাইকে জানাতে চাই। এত কথা না ঘুরিয়ে কি বলবে বলো। বড় আব্বু, আমার আর মৌয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই, আর আমরা শুধুই ফ্রেন্ড। আহনাবের আব্বু রেগে বলে উঠলেন, তুমি কি সবকিছু পুতুল খেলা পেয়েছো? যা ইচ্ছা হচ্ছে তাই করে যাচ্ছ, আগে তো এমন ছিল না। সরি, আমি সব কিছুর জন্য। আদি চৌধুরী ভাইকে বুঝিয়ে থামালেন। এমনটা কেন করলে তোমরা? সরি আম্মু, তুমি যেই শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আম্মু। আমিনা বেগমের চোখ দিয়ে পানি ঝরছে। তুমি আমার কথার উত্তর না দাও আহনাব। সরি আম্মু, আমি বলতে পারবো না। আমিনা বেগম রেগে বলে উঠল, তুমি তোমার এই মুখ আমাকে আর কোনোদিনও দেখাবে না। তোমাদের একটা ভাইকেও আমি মানুষের মতো শিক্ষা দিতে পারিনি। তোমার ছোট ভাই আজ এই মেয়ে, কাল আরেক মেয়ে নিয়ে ঘুরে বেড়াতো, রাতে নেশা জাতীয় জিনিস খেয়ে বাসে আসতো। আমি ভেবেছিলাম হয়তো তুমি ভালো হবে, তুমি তো ওর থেকেও জঘন্য। আহরাম মাথা নিচু করে বাসা থেকে বেরিয়ে যায়। সে আজ জানতে পেরেছে তার ভাই কেন আত্মহত্যা করেছিল, নিজের ভাইয়ের বেস্ট ফ্রেন্ড থেকে। রূপা হাতে এইভাবে সবার সামনে জুতার মায়ের খেয়ে সেদিন রাতে সে অনেক মদ খেয়ে নেয়। পাশে নিজের প্রেমিকাকে দেখে রূপা ভাবে থাকে, আর মদের বোতল দিয়ে আঘাত করতে করতে সেখানেই মেরে ফেলে নিজের প্রেমিকাকে। আর হুঁশ ফেরার পর সে মানতেই পারে না সে খুন করেছে, তাও নিজের প্রিয় মানুষকে। আস্তে আস্তে সে ডিপ্রেশনে পড়ে যায়, এক পর্যায়ে আত্মহত্যা করে। আর আহনাব ভাবে রূপার সেই দিনের ভিডিও জন্য হয়তো তার ভাই আত্মহত্যা করেছে। আহনাবের নিজের উপর রাগ হচ্ছে, আজ ওর জন্য রূপা কত কষ্ট পেয়েছে। আজ সে নিজের ভুল বুঝতে পারছে, খুব ভালো করে বুঝতে পারছে সে কত বড় ভুল করেছে, কত বড় অন্যায় করেছে রূপার সাথে। রূপা হয়তো কখনো ওকে ক্ষমা করবে না। সে রূপা আর সাজ্জাদের জীবন থেকে অনেক দূরে চলে যাবে আজ এই মুহূর্ত থেকে। মৌ সবার কাছে ক্ষমা চাই সব কিছুর জন্য। আহনাব ওকে অনুরোধ করেছে এই পরিবার ছেড়ে চলে যেতে। মৌ সেই ছোট থেকে আহনাবকে ভালোবাসে, আজ এত কাছে এসেও বলা হলো না ভালোবাসি, তবে জীবনের শেষ নিঃশ্বাস অবধি সে আহনাবকেই ভালোবাসবে। খুব বাজেভাবে আহনাবের নেশা ওকে জড়িয়ে নিয়েছে, চাইলেও সে এই নেশা কাটিয়ে অন্য কাউকে ভালোবাসতে কখনোই পারবে না। আবার বাড়ির দিকে তাকিয়ে বেরিয়ে গেল। আরিয়ান এর মৃত্যুর পর সব কেমন নিস্তব্ধতা চাপা পড়ে যাচ্ছে, এক এক করে সবাই নীরব হয়ে যাচ্ছে। আহনাব ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতেই সামনে এসে দাঁড়ালো নিধি। কোথায় যাচ্ছেন? একদম চলে যাচ্ছি, তুমি দাদিজানকে সত্যিটা বলে দিও, আমার আজ রাতেই ফ্লাইট। নিধির কেমন যেন সবকিছু গলায় আটকে আসছে। নিজেকে শান্ত করে বলল, আপনি সত্যিই চলে যাচ্ছেন? হুম। কিন্তু কেন? আমার দেরি হচ্ছে নিধি, আমার যেতে হবে। আমার কিছু বলার ছিল। আহনাব থামলো, পিছন ফিরে বলল, বলো। আমি আপনাকে ভালোবাসি। সবটাই আবেগ।
আপনার কাছে আবেগ মনে হচ্ছে, কিন্তু এটাই আমার কাছে ভালোবাসা। আহনাফ হেসে ফিরে হাঁটা ধরল। আমি অপেক্ষা করব আপনার। আহনাফ মনে মনে হাসল। বোকা মেয়ে জানাই না আহনাফের মন প্রাণ জুড়ে অন্য কেউ আছে। শেষ নিঃশ্বাস অবধি আহনাফ সেই একজনকেই ভালোবেসে যাবে, হোক না সেই মানুষটি অন্য কারোর। তাতে কি? নেশা কি শুধু মদ খেলেই হয়? কারো মায়া জড়িয়ে যাওয়ার মতো বাজে নেশা আর কিছু থাকে না। শুধু তার উদ্দেশ্যে একটাই কথা, হয়তো তোমার আমার মিলন উপরওয়ালা লিখে রাখেনি। আমাদের এইভাবে প্রতিশোধের নেশা ভালোবাসায় পরিণত করার পরেই দুজন আলাদা। তুমি ভালোবাসার পর আমি কষ্ট দিলাম, তোমাকে আঘাত করলাম, আর আমি ভালোবাসার পর তুমি অন্য কারোর। এই জীবনে তাকে নাই পেলাম, মৃত্যুর পর তার পিছু নিব আমি। তখন অন্য কারোর সাধ্য নেই আমার থেকে তোমাকে ছিনিয়ে নেওয়ার রূপা। মৃত্যুর পর আমি আমার আল্লাহর কাছে একটা জিনিস চাওয়ার সুযোগ পেলে তোমাকে চেয়ে নিব। তোমাকে অন্য কারোর পাশে দেখার মতো শক্তি আমার মধ্যে নেই, তাই চলে যাচ্ছি, বহুদূর চলে যাচ্ছি। মাহাতিম মাহির সাথে বসে আরিয়ানের একটা ডায়েরি পড়ল। সেখানে মহুয়া আর আরিয়ানের কিছু মুহূর্তের কথা লেখা আছে, আর বাকি পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে। লাস্ট পৃষ্ঠায় লেখা, তোমার পর দ্বিতীয় কাউকে মন দেইনি আমি, কারোর দিকে তাকাতে ইচ্ছা হয়নি। আজ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও মহুয়া। আমি তোমারই মতো কাউকে দেখে ভুলে কিছু ভাবতে বসেছি। আমার শেষ নিঃশ্বাস অবধি তুমি আমার সব। মৃত্যুর পর আমাদের আবার দেখা হবে, তখনই আমি তোমাকেই ভালোবাসবো। লেখাটা পড়ে মাহি হাসল। কতটা ভাগ্যবতী ছিল মহুয়া, আরিয়ানের মতো ভালোবাসার মানুষ পেয়েছে। মাহাতিম মাহির দিকে তাকিয়ে বলল, তাদের ভালোবাসাটা কতটা সুন্দর ছিল। আমার জীবনেও কেউ আসুক আরিয়ান চাচ্চুর মতো। মাহাতিম মাহির দিকে তাকিয়ে হেসে বলল, আমার চাচ্চু এক পিস, ওনার কপি নেই। তুমি বরং হিরো আলমের মতো খুঁজে নাও। মাহির রেগে মাহাতিমকে মারতে গেল। মাহাতিমও সামনের দিকে দৌড়ে দিল, পিছু পিছু মাহিও দৌড় দিল মাহাতিমকে ধরার জন্য। রূপার সাজ্জাদ ছাদে বসে আছে। রূপা সাজ্জাদের হাতটা যত্ন করে ধরে কাঁধে মাথা রাখলো। সাজ্জাদ খুশি হয়ে রূপার দিকে তাকালো। আপনার মুখে হাসিটা আজ কতগুলো দিন পর দেখলাম। এক এক করে বাইর থেকে সব আনন্দ চলে গেল। আরিয়ানের মৃত্যু, তারপর আহানাপের চলে যাওয়া, মিজু আম্মুর অসুস্থ হয়ে পড়া, সব মিলে ভেঙে পড়েছিলাম। রূপা সাজ্জাদের দিকে তাকিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, আপনি ভেঙে পড়বেন না, আমি আপনার পাশে আছি। সাজ্জাদ খুশি হয়ে রূপাকে জড়িয়ে ধরলো। রূপাও সাজ্জাদকে জড়িয়ে ধরলো। সময়ের সাথে সাথে সব একদিন ঠিক হয়ে যাবে, তুমি শুধু পাশে থেকো রূপা। জানি শেষটা ভালো হয়নি, মানসিকভাবে আমি ভালো নেই। আমার প্রতিটা মুহূর্ত ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মধ্যে গল্প ঠিকভাবে দিতে পারছি না। অনেক ওয়েট করতে হয় গল্পের জন্য আপনাদের, তাই শেষ করে দিলাম। জানি খুব বাজে হয়েছে লাস্ট পার্টটা। আসসালামু আলাইকুম।